ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপটে আছে। ঠোঁটে লেপটে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিম। উলটপালট বিছানায় এখনো অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে। আজকে একটু বেশি হয়ে গেল। মিম কিঞ্চিত লজ্জায় লাল হয়। আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি। এত পাগল হয়ে যাও বিছানায়। রোজ বইয়ের সাথে থেকেও আমার কাছে আসো, তারপরও এত এনার্জি কোথা থেকে আসে? মারুফ কিছু বলার আগে মিমের ফোন বেজে ওঠে। বেজে যাওয়া মোবাইল ফোন রিসিভ করতেই বেশ শান্ত গলায় বলে মামুন, আমি রেহানা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম, তারপর বাচ্চা দুটোকে স্কুল থেকে নিয়েই ফিরছি। ফোন রাখতেই মারুফ হেসে ওঠে। কি সুন্দর মিথ্যা কথা বলতে পারো তুমি। তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা আমি যাই। বউ থাকার পরও কেন তোমাকে বারবার ডাকি সে উত্তরটা শুনে যাবে না মিম? না এখন না, পরে ফোনে শুনবো। এখন গেলাম। বাহিরের দরজায় এসে মিম লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, মিথ্যা কথা বলে মামুনের কাছ থেকে এবারের মতো বেঁচে গেলাম। মারুফ যখন তখন ডাকে। কি যে পাগলামি করে, ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে। এই অনৈতিক সম্পর্ক থেকে কতবার বের হয়ে যেতে চেয়েও পারিনি। কি একটা নিষিদ্ধ নেশায় পেয়ে বসেছে। হাজারবার যাব না বলে সিদ্ধান্ত নেবার পর মারুফের ফাইনাল কল সে আর অগ্রাহ্য করতে পারে না। নিজের সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিলেই মনে হয় সুখ। আদেও কি সেটা সুখ কিনা তা আমি জানি না। স্বামী হিসাবে মামুন যতই তাকে অসম্মান করুক, যতটাই তাকে একাকিত্বে রাখুক, তবু মামুনকে ঠকানো কি তার উচিত হচ্ছে? সাময়িক সুখের পরশের জন্য তার সামনের ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধূসর বর্ণ হচ্ছে। তবে এটা নিয়ে সে আর সন্দিহান না। আজ হোক কাল হোক মামুন তো তা জানবে। তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে। তা থেকে নিজের ঘর বাঁচানো কি কঠিন হবে? কিছুই আর ভাবতে পারছে না। মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বিল্ডিং এর সামনে বড় রাস্তায় এসে দাঁড়ায়। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণাম ভেবে মিম বেশ অশান্ত হয়, বারবার চিন্তিত হয়। তবে কিসের নেশায় যেন বেরিয়ে আসতে চাইলেও পারছে না। রিক্সা ডাকে, রিক্সা দাঁড়ায় না। তখনই একটা কালো প্রাইভেট কার থামে তার সামনে। গাড়ির গ্লাস খুলে মামুন বলে, গাড়িতে ওঠো। ভয়ে লজ্জায় কেমন যেন কুকড়ে যায় মিম। আমি রেহানা ভাবির বাসা থেকে ফেরার পথে সিএনজিটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই রিক্সা খুঁজছিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিম। তাছাড়া এই জায়গায় কিংবা আশেপাশে রেহানা ভাবির বাসা থাকার কথা নয়। স্কুল আর জলদি ছুটি হয়ে গিয়েছিল। তোমাকে স্কুল থেকে ফোন দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন অফ থাকা স্কুল থেকে আমাকেই ফোন দিয়েছিল। মিম কি বলবে বুঝতে পারছে না। মারুফের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন আসছে দেখে মারুফ অফ করে দিয়েছিল, পরে অন করেছিল, কিন্তু আর নোটিফিকেশন দেখা যায়নি। না মানে স্কুল থেকে ফোন দেবার 5 মিনিট পরে রেহানা ভাবি আমাকে ফোন দিয়েছিলেন তোমাকে না পেয়ে। বাচ্চাটা অনেকক্ষণ ওনার কাছে ছিল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবে বাসায় ফিরেছি, দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কই থাকবে, তাই এখানে আসা। কাছাকাছি এসেই তোমাকে ফোন দিয়েছিলাম। তুমি বললে রেহানা ভাবির বাসায়, অথচ তুমি এখানে অন্য আরেকজনের ফ্ল্যাটে। মারুফ সাহেব যে ফ্ল্যাট ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাকিবের, তাই এখান থেকে তথ্য পাওয়াটা আমার জন্য কষ্টসাধ্য না। মিম কেবল শুনে যাচ্ছে। ভয়ে সে কেঁপে উঠছে বারবার। যা আশঙ্কা করেছিল তাই হতে যাচ্ছে। গাড়িতে ওঠো, বাকি কথা গাড়িতে বলবো। তারা দুজন গাড়িতে উঠলো। গত 6 মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্ত ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্তে যেতে পারি না। হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ব্যবসায়িক কারণে কয়েকটা বছর আমি বিপর্যস্ত ছিলাম। সেখানে তোমার সাপোর্ট দরকার ছিল। তোমাকে আমি সব বলেছিলাম। অনেক সময় তোমার উপর অন্যায় করেছিলাম। ঝগড়া মারামারি অল্প অল্প হয়েছে, কিন্তু লাইফের 7 বছরে যদি 1 বছর 2 বছর অন্যায় করি আর বাকি 5 বছর যদি ভালোবাসি তোমাকে, তবে কি তার হিসাব তোমার কাছে ছিল না? একটু অপেক্ষা করতে তো পারতে। করনি, জড়িয়ে গেছো পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি, এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তোমার উপর আমার ক্ষোভ রাগ নেই। যা ভালো মনে করেছো তাই করেছো। মিমের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। হাউমাউ করে কাঁদছে। প্লিজ, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এমন হবে না। আমি এই 3 বছরে অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, নানা রকম ভাবে ইনডিরেক্ট তোমাকে বুঝিয়েছি। তুমি বোঝনি, ভেবেছ আমি বোকা, সহজ সরল। এর মধ্যে কথা বলতে বলতে গাড়ি থামায় মামুন। মিম অবাক হয়। এ তো তার নিজেদের বাসার সামনে এসে গাড়ি থেমেছে। এখানে কেন মামুন? এটা নিজের বাবার বাসা, তাও চিনতে পারছো না? কি করে চিনবে? তোমার চোখে এখন রঙিন চশমা। আমি সেটা বলিনি মামুন। এখানে কেন এসেছো হঠাৎ? মিম শোনো, আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। আমি আমার সন্দিহান মন নিয়ে তোমাকে আর ভালোবাসতে পারবো না, আর ভালোবাসাহীন একজন নিয়ে সংসার করা যায় না। তুমি কি আমাদের বাচ্চার কথা ভাববে না? তার জন্য আমি আছি। আমাদের দুজনের কাছেই থাকবে। আর আমি নিজে আর বিয়ে করছি না। তবে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। মারুফেরা জাস্ট ইউজ করবে, বিয়ে করবে না। তালাকনামা রেডি হয়ে গেলে পৌঁছে যাবে। যাও এবার নেমে পড়ো। তোমার বাবা মাকে কিছুই বলিনি। তোমাকে তাদের কাছে ছোট করব না। তুমি দরকার হলে আমার নামে কিছু মিথ্যা বলে দিও। যাও নামো। মিম কান্না করে বলল, প্লিজ আমার কথা শোনো, একটা সুযোগ দাও। সরি মিম, টাইম শেষ হয়ে গেছে। এ সিদ্ধান্ত একদিনে নেইনি। অতএব পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ফেরাতে পারবে না। তুমি নেমে যাও। তোমার সমস্ত কাপড় চোপড় আমি কাল পাঠিয়ে দিব। আর যখন ইচ্ছে আমাদের বাচ্চাকে দেখতে খবর পাঠিও। নিয়ে এসো। আমার কোনো সমস্যা নেই। ভালো থেকো। বিদায় মিম। 7 বছরে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও। মিম গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে মামুন গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায়। বাসার ভেতরে ঢুকে দরজায় কয়েকবার কলিং বেল দিয়ে নিচে বসে পড়ে। আজ তার সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারল না এত বড় অন্যায় সে করে ফেলল। দরজা খুলে মায়ের ডাকে সম্বিত ফিরে পায় মিম। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে। আমি নিজের হাত
রাতে সব শেষ করে ফেললাম, আমি আর বাঁচতে চাই না বলেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় মিম। মা মিমকে ভেতরে নিয়ে যায়। আজকে 3 দিন চলে গেল। মিমের মাথায় বিভিন্ন চিন্তা। মামুনার যোগাযোগ করছে না। পাশে থাকা মোবাইল ফোনটা হাতে নিয়ে মারুফকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু মারুফ ফোন রিসিভ করছে না, কেটে দিচ্ছে। তাই ভাবলো মারুফের সাথে দেখা করা উচিত বলে মাথার ভেতরে হাজারো টেনশন নিয়ে বের হয়ে গেল। মিম মারুফের ফ্ল্যাটে এসে আশেপাশে তাকিয়ে ফ্ল্যাটের দরজা আলতো ঠেলে ভিতরে ঢুকতেই মারুফ দরজা একেবারে বন্ধ করে দিল। তারপর হ্যাচকাটানে মিমকে বাহুবন্ধনে আবদ্ধ করতেই মিম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাধা দিল। কি করছো তুমি মারুফ? প্রতিদিন যা যা করি সেটাই, নতুন কি? তুমি কি সাধু সন্ন্যাসীর দলে নাম লিখিয়েছো ইদানিং, নাকি প্রতিভক্তি রমণী হয়ে গেলে? মিম নিজেকে ছাড়িয়ে বলল, মারুফ আমি তোমাকে সব বলেছি। আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। গত 3 দিন থেকে আমি একেবারে ভেঙে পড়েছি। সব জানার পর কোথায় তুমি আমাকে ভরসা দেবে? তা না, উল্টো আমার ফোন ধরছো না, আমাকে এড়িয়ে চলছো। কেন করছো এমন? দেখো আমি ব্যবসা করি, আমার অনেক কাজ থাকে, সব সময় ফোন ধরা সম্ভব হয় না। অজুহাত বাদ দাও, আগেও ব্যবসা ছিল তোমার। আমি এসেছি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে, তারপর আমি চলে যাব। সিরিয়াস বিষয় না হয় পরে বলো, এসো আগে একটু আদর করে নেই। মারুফ ধীর পায়ে এগিয়ে যায় মিমের দিকে। মিম দরজা ঘেঁষে দাঁড়ানোর কারণে আর দূরে যেতে পারে না। মারুফ হ্যাচকা টানে মিমের শাড়িটা বুক থেকে সরিয়ে দেয়, তারপর অনেকটা পাজাকুলা করে বিছানায় এনে শুইয়ে দেয়। দুহাতে শক্ত করে ধরে ঠোঁটের পর ঠোঁট ছুঁয়ে দেবার চেষ্টা করতে বেশ ধস্তাধস্তি হয় মিমের সাথে। ধস্তাধস্তির এক পর্যায়ে ফুল হাতা ব্লাউজের খানিকটা অংশ ছিঁড়ে যায়। মিমের চোখ দিয়ে পানি পড়ছে দেখে বেশ ঘাবড়ে যায় মারুফ। তৎক্ষণাৎ মারুফকে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে উঠে আসে। আচ্ছা তুমি যাও আজ। মিম নিজের কাপড় ঠিক করে উঠে দাঁড়ায়, কান্না করতে করতে বলে, মারুফ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 3 বছরে এতটাই দূরে এসে গেছি যে সেখান থেকে ফেরা কঠিন। একদিকে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, আর তুমি যদি এমন করো তখন আমার মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। কি বলবে স্পষ্ট করে বলো মিম। আমাকে যেতে হবে, মিটিং আছে ক্লায়েন্টের সাথে। আমাকে তুমি অনেকবার সারা জীবনের জন্য পেতে চেয়েছো, বলেছো রাজরানী করে রাখবে। তুমি বলেছো আমার মতো এ জীবনে কেউ তোমাকে ভালোবাসে না। এখন সময় এসেছে কথা রাখার। মারুফ তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? পাগল হলে? তুমি জানো আমি বিবাহিত, আমার 2টি বাচ্চা আছে। না না, ওদের ছাড়তে হবে না, তোমার বউ থাকুক। আমাকে শুধু স্বীকৃতি দাও, যখন তোমার মন চাইবে আমার কাছে আসবে, আমি কিচ্ছু বলবো না। বাবা মা যদি জানে আমার ভুলের জন্য স্বামী আমাকে তালাক দিচ্ছে, তবে আমাকে বাসায় রাখবে না। প্লিজ মারুফ তুমি আমাকে বিয়ে করো, আমাকে বাঁচতে দাও, না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। দেখো মিম, এটা সম্ভব না। আমি একটা সমাজে বসবাস করি, ব্যবসার জন্য সমাজে অনেকের সাথে আমার উঠা বসা। আমার যা সম্মান আছে সেটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমার বউ মিতু কিছুটা টের পেয়ে গেছে। এই অল্পতেই আমার বউ মিতুর যে রিয়াকশন, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। তাহলে এতদিন যা ছিল সব ভুল ছিল? কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো? এত ভালোবাসার অভিনয় কেন করলে? শুধু আমাকে ভোগ করার জন্য তুমি দিনের পর দিন আমার শরীর নিয়ে খেলেছো। তুমি শুধু শরীরটাই বুঝলে। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল। তুমি যথেষ্ট সুন্দরী, কিছু ভালো লাগলে সেটা পাওয়াটা আমার নেশা। এক জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি, তবে আমি কেবল সুখ পাইনি। তুমিও নিজের প্রয়োজন আমার কাছে মিটিয়েছো, এই পাপে তুমিও পাপি মিম। এই কথা বলে মামুন ডাইনিং রুমে চলে আসলো, এক গ্লাস পানি খেলো। পেছনে পেছনে মিমও আসলো, বলল, হ্যাঁ হ্যাঁ আমি পাপী। আমি আমার স্বামীর সাথে পাপ করেছি, বাচ্চাদের সাথে পাপ করেছি, বাবা মায়ের সাথে পাপ করেছি, তোমাকে ভালোবেসে পাপ করেছি, অনেক পাপ করেছি। চিৎকার করে কথাগুলো বলে হুহু করে কেঁদে উঠল মিম। দেখো মিম, বাড়াবাড়ি করো না, যা সম্ভব না তা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি এখন চলে যাচ্ছি। আর শোনো, আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ। আমাকে আর কোনোদিন ফোন দিবে না, এমনকি দেখা করারও চেষ্টা করবে না। বাহ বাহ বাহ, শেষ পর্যন্ত মুখোশ খুলে ফেললে। আমার এত ভালো একটা স্বামী থেকে আমাকে ছিনিয়ে ভেবেছো তুমি ভালো থাকবে? আমি তোমার বউ মিতুকে সব বলে দিব, একেবারে ছবি পর্যন্ত দেব। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি মিম। আমি ছিনিয়ে আনিনি, নিজের ইচ্ছাতে এসেছো। যা যা করেছো তোমার ইচ্ছায়, আমি জোর করিনি কিছু। বাড়াবাড়ির কি দেখেছো? তুমি আমাকে ইমোশনালি ফাঁদে ফেলেছিলে, আমি তখন বুঝিনি। তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটা অন্যায় ছিল। আর এখন আমার সব শেষ করে তুমি হাওয়া লাগিয়ে বেড়াবে? তোমার তো মেয়ের অভাব নেই, তোমার সেই লাবণী, কণিকা, আরো কে কে যেন, ও শান্তা। আমি তো তোমার কাছে ইউজ হয়ে শেষ হয়ে গিয়েছি। এখন উল্টো ঝামেলা রাখবে না, তাই না? তোমাকেও আমি ভালো থাকতে দেব না। এতক্ষণ ভদ্র ভাষায় বলেছি, কানে নিচ্ছ না। আমার আসল রূপ তুমি দেখোনি মিম। এতদিন তোমাকে ইউজ করেছি, এটা সত্য। তোমার মতো আমার অনেকে আছে, এটাও সত্য। আমি জানি তোমার মতো বিশ্বাসঘাতক নারীরা একদিন ব্ল্যাকমেল করবে। যে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সবার সাথে করবে, এটা জানা কথা। তাই আগেই সব ভিডিও করে রেখেছি, তোমাকে সুন্দর করে তুলে রেখেছি। এসব ভিডিও, ছবি সব তোমার অসুস্থ বাবা মা, পাড়াপড়শি সবার কাছে যাবে। অনলাইনে ভাইরাল হবে সব ভিডিও। এটা কি দেখতে চাও তুমি? ছি ছি, এতটা নিচ তুমি? একটা পশুকে আমি এতদিন ভালোবেসেছিলাম, তুমি মানুষ
নামের অযোগ্য, আমি কল্পনাও করিনি তুমি এতটা খারাপ। লজ্জা হচ্ছে আমার। শোনো মিম, তুমি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করলে আমি কি করতে পারি তা আশা করি বুঝে গেছো। চুপচাপ বাসায় যাও, আর কোনোদিন দেখা ফোন কোনো কিছুই করবে না। মন থেকে সব মুছে দিও, আর পারলে জামাইয়ের কাছে মাপ চেয়ে তার কাছে ফিরে যাও। প্লিজ মারু, তুমি একটু সদয় হও, আমার যাবার জায়গা নেই, আমি সত্যি মরে যাব। আর কোনো কথা না মিম। আর হ্যাঁ শোনো, বড় লোকের এমন অনেক মিম থাকে, এত স্বপ্ন তাদের দেখতে নেই। একদম চুপ হয়ে থাকো, আমি গেলাম এখন। কাল আমার সিঙ্গাপুর যেতে হবে ব্যবসার জন্য। আমার ফোন নাম্বার ডিলিট করে দিও। একদিন যদি আর ফোন দিয়েছো তাহলে ভালো হবে না। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ায়নি মারু, হন করে বের হয়ে গেছে। দাঁড়ানো অবস্থায় থাকা মিম ধপ করে বসে পড়ে। ভাবতে পারে না কি করে একটা অমানুষকে এতদিন ভালোবেসে তার ফেরেশতার মতো স্বামীকে ধোঁকা দিল। এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটাই তার জন্য অনেক কঠিন। কেন সে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী সুখটা বিসর্জন দিল? তার ভুলের কি কোনো ক্ষমা নেই? শরীরের শক্তিটুকু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মনে হচ্ছে কয়েক মন পাথর কেউ শরীরের সাথে লাগিয়ে দিয়েছে। তার হাত পা কাঁপছে, কেন যেন হাত পা ঠান্ডা অবশ হয়ে আসছে। কোন রকমে উঠে দাঁড়ায়, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু দেওয়াল ধরে ধরে মারুফের ভাড়া ফ্ল্যাট থেকে বের হয়ে আসে। এক দুবার সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, সিঁড়ির হাতাল ধরে কোন রকম নিজেকে সামলেছে। আস্তে আস্তে বড় রাস্তার মোড়ে কোন রকম আসলো। প্রচন্ড মাথা ব্যথা করছে তার এই মুহূর্তে, মাথা ঘুরতে লাগলো। সমস্ত মানসিক যন্ত্রণা তাকে বিধ্বস্ত করে যাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল। রাস্তাটা এমনিতেই প্রচন্ড ব্যস্ত, শোষো করে গাড়ি চলে দুপ্রান্ত থেকে। একটা গাড়ির সাথে মিমের ধাক্কা লাগার পর 3 হাত দূরে ছিটকে পড়ে মিম। ততক্ষণে জ্ঞান হারায়। এবারের মতো পরপর 2 দিন জ্ঞান হারায়। মাথায় সম্ভবত প্রচন্ড আঘাত পেয়ে রাস্তার একপাশে পড়ে থাকে নিথর দেহ। স্থানীয় মানুষজন দৌড়ে ঘটনাস্থলে আসে। স্পটেই মারা যায় মিম। সম্মানিত দর্শক, এই গল্পের দ্বিতীয় পর্ব আগামীকাল